হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, অভিযোগ চীনের বিরুদ্ধে। ট্রাম্পের প্রেসিডেন্সিতে ইউরোপের নেতৃত্ব দেবে পোল্যান্ড, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। এবার জার্মানি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে। ডানপন্থী দলের পক্ষে কাজ করছেন মার্কিন ধনকুবের, দাবি জার্মান ক্যাবিনেট মুখপাত্রের। এবং খ্রিস্টীয় নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ব। প্রতি বছরের মতো এবারও দেশে দেশে নানা আয়োজন। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার সেজেছে ভিন্ন সাজে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সময় সংবাদ। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করার অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র এবং গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছে হ্যাকাররা, এমনটাই জানানো হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে ঘটনা ঘটে বলে জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই হ্যাকিংয়ের ঘটনায় প্রভাব খতিয়ে দেখতে এফবিআই এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে। তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে এই হ্যাকিং হয়েছে তা জানায়নি দফতর। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসি নিউজকে জানান, চীনের সঙ্গে বৈরী সম্পর্কের জেরেই যুক্তরাষ্ট্র কোনো ভিত্তি ছাড়াই এ দাবি করেছে। ফ্রান্স, জার্মানি বা যুক্তরাজ্য নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে ইউরোপকে নেতৃত্ব দেবে পোল্যান্ড। গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, একমাত্র পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্কি যুক্তরাষ্ট্রের জন্য ইউরোপের দূত হিসেবে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। চীনা গণমাধ্যম মাই নিউজ জানায়, ট্রাম্প ঝড় সামলাতে জাপান ও চীনের মধ্যকার ভূ রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসায় শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সম্পর্কেরও পট পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক ভাবাচ্ছে ইউক্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশকে। এর মধ্যে গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিশ্লেষকরা জানান, ট্রাম্পের ইউরোপ সহযোগী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং হাঙ্গেরিয়ান প্রিমিয়ার ভিক্টর ওরবান। তবে তিনজনের কেউই পলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মতো কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানান, একমাত্র টাস্কই পারবেন ইউরোপের প্রতি ট্রাম্পের মনকে নরম করতে। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প পোল্যান্ড সফর করেছিলেন। মার্কিন ঘেঁষা ডানপন্থী এ পলিশ নেতা বিশ্বাস করেন, মার্কিন স্বার্থের ক্ষতি না করেই ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা ন্যাটোকে শক্তিশালী করতে পারে। গার্ডিয়ানকে বিশ্লেষকরা আরও জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে একমাত্র টাস্কই এই বিশ্বাসের বাস্তবায়ন করতে পারবেন। এদিকে ট্রাম্পের নতুন মেয়াদকাল আরেক ভূ রাজনৈতিক সম্পর্কের সমীকরণ পরিবর্তন করতে পারে। তবে এ পরিবর্তন বিচ্ছেদের নয়, বরং যোগসূত্রের। ট্রাম্প হোয়াইট হাউসে বসলে চীন ও জাপানের ভূ রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানায় চীনা গণমাধ্যম। গণমাধ্যমটিকে বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের মিত্রদের দেয়া অনিশ্চিত প্রতিশ্রুতি আর ট্রাম্পের ক্ষমতাকালীন জাপানি স্বার্থে আঘাত আসার সংখ্যায় টোকিওর সঙ্গে বেইজিংয়ের বর্তমান রমরমা সম্পর্কের পেছনের অন্যতম কারণ। প্রথম মেয়াদকালে ট্রাম্প টোকিওকে জাপানের মাটিতে অবস্থানরত মার্কিন সেনাদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছিলেন। এবারও তিনি একই কাজ করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা জানান, ট্রাম্প ঝড় সামলাতে একে অপরের ঢাল হয়ে থাকার পরিকল্পনা করছে চীন ও জাপান। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। জার্মানির আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছেন ইলন মাস্ক। মার্কিন ধনকুবেরের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন জার্মান মন্ত্রিসভার মুখপাত্র। তার দাবি, দেশটির ডানপন্থী দল এএফডির পক্ষে কাজ করছেন মাস্ক। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইলন মাস্ক বলেন, শুধুমাত্র এএফডি জার্মানিকে বাঁচাতে পারে। এরপর একটি পত্রিকায় ডানপন্থী এই দলকে নিয়ে বক্তব্য রাখেন। মাস্ক দাবি করেন, জার্মানির বর্তমান রাজনৈতিক দলগুলো দেশকে অর্থনৈতিক সংকট এবং সামাজিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। এএফডিকে একটি বাস্তববাদী রাজনৈতিক শক্তি বলেও দাবি করেন তিনি। মাস্কের মন্তব্যের জবাব দিয়েছে জার্মান ক্যাবিনেটের মুখপাত্র ক্রিস্টিয়ান হফম্যান। বলেন, মাস্ক জার্মানির নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছেন। মাস্কের এই বক্তব্যের বিরুদ্ধে জার্মানির প্রধান রাজনীতিকরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সিডিইউ সিএসইউ দলের নেতা বলেন, মাস্কের হস্তক্ষেপ অযৌক্তিক এবং অবাঞ্ছিত। এমন কিছু তিনি পূর্বে কখনো দেখেননি।
বেশ কিছুদিন ধরে এএফডির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি এক জরিপে দলটির কো-লিডার অ্যালিস ওয়েডেল চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। তিনি অন্যান্য প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে আছেন। বিভিন্ন গণমাধ্যম বলছে জার্মানির অভিবাসন বিরোধী এবং প্রথাগত প্রতিষ্ঠান বিরোধী অবস্থানের কারণে এএফডিকে উগ্রপন্থী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে জার্মানির গোয়েন্দা সংস্থা। নাদিম মারজান, সময় সংবাদ। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইমস স্কয়ার প্রাঙ্গণ। নতুন বছর উপলক্ষে রিও ডি জেনেইরো শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। এছাড়া নতুন বছর বরণ উপলক্ষে জার্মানির বার্লিন জুড়ে নিরাপত্তায় থাকবে 5,000 পুলিশ সদস্য। পুরাতনকে বিদায় জানিয়ে আবারও নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। একদিন পরেই শুরু হতে যাওয়া খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে তাই শেষ সময়ের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। প্রতি বছরের মতো এবারও টাইমস স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। টাইমস স্কয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন 2025 সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তা কর্মীরা। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনেইরো শহরের সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় 65,000 মানুষ। এই উপলক্ষে রাজধানী জুড়ে 5,000 পুলিশ টহল দেবেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। করোনা মহামারী পরবর্তী সময়ে এখনও সাধারণ নাগরিকদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিতে পারেনি পৃথিবীর অন্যতম ধনী দেশ অস্ট্রেলিয়া। বৈশ্বিক উত্তপ্ত রাজনীতি আর মুদ্রাস্ফীতির চাপে অনেকটাই সাদামাটাভাবে বছর শেষ করে নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশটি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। বড়দিন, বাৎসরিক ছুটি আর খ্রিস্টীয় নববর্ষ ঘিরে বছরের শেষ সময়ে উৎসবে মেতে ওঠে অস্ট্রেলিয়ানরা। পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান দেশটির বাসিন্দারা। তবে গেল বছরের মতো এবারও অর্থনৈতিক মন্দায় সাধারণ অস্ট্রেলিয়ানদের গড় আয় ব্যয়ের ক্ষমতা আর জমানো টাকার পরিমাণ কমে আসায় উৎসবের আমেজ কিছুটা ম্লান হয়েছে দেশটির মধ্য ও নিম্ন আয়ের নাগরিকদের মধ্যে। ই-কমার্স জায়ান্ট ইবে বলেছে, বাড়তি আয়ের জন্য দেশটির প্রায় 52% মানুষ গত বছর বড়দিনে পাওয়া উপহার এবছর তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। ব্ল্যাক ফ্রাইডে কিংবা বক্সিং ডেতেও নানান মূল্যহ্রাস দেওয়া সত্ত্বেও আশানুরূপ বিক্রি করতে পারেনি ব্যবসায়ীরা। আইসিলেক্টের তথ্য অনুযায়ী 65% অস্ট্রেলিয়ান এবার উপহার হিসেবে দামি কিছুই কেনেননি। ছুটির দিনগুলো স্থানীয় পর্যটকদের পদচারণায় মুখর হলেও ক্রেতার অভাবে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়। পর্যটন নির্ভর শহরগুলি তাই এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ দিতে পারেনি। চলতি বছর অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেছে প্রায় 80 লাখ পর্যটক। তবুও এ সংখ্যা করোনা পূর্ববর্তী 2019 সালের তুলনায় প্রায় 14% কম। অর্থনীতিবিদদের মতে দেশটির ভৌগোলিক অবস্থান, বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের বিপরীতমুখী স্নায়ুযুদ্ধ আর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে ঘুরে দাঁড়াতে পারছে না অস্ট্রেলিয়া। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইউক্রেনের 6টি অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার সকালে কিয়েভে মিসাইল হামলা চালিয়েছে তারা। সেই সঙ্গে একটি গ্রাম দখলেরও দাবি করেছে রাশিয়া। এদিকে নতুন বছরে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যে রাশিয়ার বাজেয়াপ্ত করা অর্থ থেকে ইউক্রেনকে $1,500 কোটি দেবে
যুক্তরাষ্ট্র। নতুন বছর উপলক্ষে রুশ প্রেসিডেন্ট পুতিনকে লেখা এক চিঠিতে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতিতে নতুন পদক্ষেপ নেয়ার কথাও জানান কিম। বলেন, একবিংশ শতাব্দীর মধ্যে 2025 সাল হবে বিজয়ের বছর। এবছরই রুশ বাহিনী নব্য নাৎসিবাদকে রুখে দিতে পারবে বলেও জানান তিনি। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুতে রাশিয়ার বাজেয়াপ্ত করা অর্থ থেকে $1,500 কোটি যুক্তরাষ্ট্র কিয়েভকে দেবে বলে জানিয়েছে ইউক্রেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও কিয়েভকে $250 কোটি অস্ত্র সহায়তার ঘোষণা দেন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কটাক্ষ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বলেন, জেলেনস্কি সর্বকালের সেরা অর্থ ছিনতাইকারী। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আজ। বৈধ হয়েছেন অর্ধলক্ষ প্রবাসী বাংলাদেশি। অর্থের অভাবে সুযোগ কাজে লাগাতে পারেননি অনেকে। তালেবান নিয়ন্ত্রিত নয় এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না আফগানিস্তানের নারীরা। দেশটির অর্থ মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে বলে, যেসব দেশীয় এবং আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয় সেগুলো বন্ধ করতে হবে, নইলে বাতিল হবে লাইসেন্স। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর আরোপ করা হয়েছে একের পর এক নিষেধাজ্ঞা। কখনো তাদের শিক্ষার ওপর, আবার কখনো চিকিৎসার ওপর। এমনকি কোনো পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের হতেও রয়েছে নানা বিধিনিষেধ। এবার যেসব দেশীয় এবং আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয় সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। রোববার স্থানীয় সময় রাতে দেশটির অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে বলে, কোনো এনজিও নারীদের নিয়োগ বন্ধের নির্দেশনা মানতে না চাইলে তাদের কার্যক্রম এবং লাইসেন্স বাতিল করা হবে। চিঠিতে আরও বলা হয়, তালেবানের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে নারীদের কাজ করা বন্ধ করতে হবে। আল জাজিরা জানায়, 2 বছর আগে তালেবান সরকার এনজিওগুলোকে আফগান নারী কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দেয়। সরকারের অভিযোগ, এনজিওতে কাজ করা নারীরা নির্ধারিত পোশাক বিধি, বিশেষ করে হিজাব পরিধানের নিয়ম অমান্য করেছেন। 2021 সালে ক্ষমতায় এসেই বেশিরভাগ চাকরিতেই নারীদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। এমনকি জনসমাগমেও নিষিদ্ধ করা হয় নারীদের উপস্থিতি। অন্তরা সেন, সময় সংবাদ। টিকটককে $1 কোটি জরিমানা করেছেন ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত। সোমবার দেশটির সাংবিধানিক চেম্বারের সুপ্রিম কোর্ট অফ জাস্টিস জানান, বিপজ্জনক চ্যালেঞ্জ বন্ধে টিকটক ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে 8 দিনের মধ্যে জরিমানা দিতে হবে। সাম্প্রতিক সময়ে টিকটকে অপ্রাপ্তবয়স্কদের নানামুখী চ্যালেঞ্জ নেয়াকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে বলে জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য দেয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আজ। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সাধারণ ক্ষমায় বৈধ হয়েছেন 50,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। এরপরেও অর্থের অভাবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি অনেক বাংলাদেশি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। আরব আমিরাতে নানাভাবে অবৈধ হয়ে পড়া বিভিন্ন দেশের হাজারো অবৈধ অভিবাসীর জন্য গেল 1 সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশটির সরকার। প্রথম 2 মাস এবং দ্বিতীয় দফায় আরো 2 মাস মেয়াদ বৃদ্ধির পর 4 মাস অতিবাহিত হয়েছে এই সাধারণ ক্ষমার। 31 ডিসেম্বর সাধারণ ক্ষমার শেষ দিন। গেল 4 মাসে বৈধ এবং অবৈধ প্রবাসীরা বাংলাদেশের স্থানীয় মিশনগুলোতে প্রায় 80,000-এর কাছাকাছি পাসপোর্টের আবেদন করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে প্রায় 60,000 বাংলাদেশি বৈধ হতে পাসপোর্টের আবেদন করেন। তবে শেষ পর্যন্ত সবাই বৈধ হতে পেরেছেন কিনা এই নিয়ে রয়েছে সংশয়। অনেক অবৈধ অভিবাসী বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট থেকে পাসপোর্ট সংগ্রহ করলেও তাদের মধ্যে অনেকে ভিসা প্রসেসিং ফি বেশি হওয়ার কারণে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারেননি বলে জানান প্রবাসীরা। তাই ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর থেকেই ধরপাকড়ের ঝুঁকি নিয়ে দিন পার করতে হবে এইসব মানুষের। স্থানীয় ভিসা এবং ডকুমেন্টেশন প্রসেসিং সেন্টারের মালিকরা জানান, বাংলাদেশিদের ক্যান্সেল ভিসা অন্যান্য কোম্পানিতে অ্যাপ্রুভেল না হওয়ায় বিপাকে পড়েন অসংখ্য প্রবাসী। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি থেকে শুরু করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার 2024 সালে মৃত্যুবরণ করেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা।
তাদের মৃত্যুতে কোথাও শোকের ছায়া নেমে এলেও অনেক জায়গায় হয়েছে উল্লাস। বদলে যায় অনেক অঞ্চল ও দেশের রাজনৈতিক হিসাবও। ঘটনাবহুল 2024 সালে মারা গেছেন বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক নেতা। এই নেতাদের মৃত্যু বদলে দিয়েছে দেশগুলোর রাজনৈতিক চিত্র। কারো কারো হয়েছে স্বাভাবিক মৃত্যু, কেউ আবার প্রাণ হারিয়েছেন আততায়ীর হাতে। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি থেকে শুরু করে ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকী। 2024 সালে জনপ্রিয় নেতাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত সমর্থকদের হৃদয়ে। সাময়িকের জন্য হলেও জটিলতায় পড়ে দলের কার্যক্রম। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতায় এসেছিলেন 2021 সালের আগস্ট মাসে। 2024 সালের 19 মে ইরানের পাহাড়ি এলাকায় আকস্মিক এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মারা যান ইরানের ক্ষমতাধর এই নেতা, যাকে ভাবা হতো দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি। তার এমন 2024 সালের অক্টোবরের 12 তারিখ ভারতের মুম্বাইয়ে এক বন্দুকধারীর গুলিতে নিহত হন মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ বাবা সিদ্দিকী। ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। এই ঘটনায় গ্রেফতারও করা হয় কয়েকজনকে। পুলিশ জানায় এর আগে অন্তত 10 বার বাবা সিদ্দিকীকে মারার চেষ্টা করা হয়েছিল। 92 বছর বয়সে চলতি বছরের 26 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মনমোহন সিং 2004 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 31 জুলাই হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে নিহত হন। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যের বাসিন্দারা। ইরান জানায় সন্ত্রাসী আক্রমণে তেহরানের একটি অতিথিশালায় প্রাণ হারান ইসমাইল হানিয়া। হামাস ও ইরান দাবি করে এ হত্যার জন্য দায়ী ইসরায়েল। পরবর্তীতে এ ঘটনার দায় স্বীকার করে তেল আবিব। রাষ্ট্রীয় অতিথি নিহতের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইরান। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন হামাসের জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনওয়ার। চলতি বছরের 16 অক্টোবর গাজায় অভিযান চালিয়ে ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যার কথা জানায় ইসরায়েল। এ বছরেরই জানুয়ারিতে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা সালেহ আল ওররি নিহত হন। ইসরায়েলি বাহিনীর হামলায় এবছর প্রাণ হারান ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে 27 সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা দেখা দেয়। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের অর্থ দফতর। অভিযোগ চীনের বিরুদ্ধে ট্রাম্পের প্রেসিডেন্সিতে ইউরোপের নেতৃত্ব দেবে পোল্যান্ড। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।